এদিকে আরিয়ান বাড়িতে এসে আবার নতুন করে নেশা শুরু করে। নেশার অতিরিক্ত ডোজ নিয়ে সে প্রায় 2 দিন অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকে। তখন জিল্লু এসে বলে যে আপনি 2 দিন ধরে কিছু খাননি, আর কার জন্য মরতে বসেছেন? যে আপনাকে ভালোই বাসে না তার জন্য? তখন আরিয়ান বলে যদি আমি না বাঁচি তাইলে ওরেও বাঁচতে দিব না। এই বলে গাড়ি নিয়ে আরিয়ান তখনই বেরিয়ে যায়। আর ওইদিকে ফারহানের লোকেরা আগে থেকে রেডি হয়ে বসেছিল আরিয়ানকে হত্যা করার জন্য। আরিয়ান বাসা থেকে বেরোনোর সাথে সাথে একটা বড় ট্রাক দিয়ে আরিয়ানের গাড়িকে সজোরে ধাক্কা দেওয়া হয়, আর এতে আরিয়ান খুব ভয়ঙ্করভাবে আহত হয়। ওদিকে ফারহান ভাবে হয়তো আরিয়ান মারাই গেছে। আরিয়ানকে তৎক্ষণাৎ হসপিটালে ভর্তি করানো হয় এবং প্রাথমিক অপারেশন সাকসেসফুল হলে ডাক্তার আরিয়ানের বাবাকে জানায় সুস্থ হতে অনেকটা সময় লাগবে এবং চেহারাটা কিছুটা বদলে যেতে পারে। তো কয়েক মাস পর আরিয়ানের ব্যান্ডেজ খোলা হয়, আর তখন বের হয়ে আসে এক ক্ষতবিক্ষত ভয়ঙ্কর চেহারা। তার এই ভয়ঙ্কর চেহারা দেখে তার বাবা কান্না করে দেয়। এতদিন নিতুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে ফারহানের লোকজন নিতুকে খুঁজে পায় এবং তাকে তুলে নিয়ে যায়। নিতুকে দেখে ফারহানের ভালো লেগে যায় এবং সে বলে ওকে তো মারা যাবে না, ওকে আমি বিয়ে করব। প্রিন্স তখন রেগে গিয়ে বলে এই মেয়ের জন্য আরিয়ান আমার মুখে প্রস্রাব করে দিয়েছে, আমাদের বাবাকে মেরে ফেলেছে, আর তুমি ওরে বিয়ে করবা? ফারহান বলে যে এই মেয়ের জন্য একজন না 1000 জনকে মারা যায়। সারা জীবন এত এত মেয়ে দেখছি কিন্তু ওর মতো একটাও দেখি নাই। ফারহান প্রিন্সকে বলে বিয়ের ব্যবস্থা করতে। আর ওইদিকে আরিয়ানের কানে যখন খবর আসে যে আজ নিতুর বিয়ে হচ্ছে, তখন সে তার অস্ত্রসহ দলবল নিয়ে হেলিকপ্টারে করে নিতুর বিয়ের উদ্দেশ্যে রওনা দেয়। যে দৃশ্যটা আমরা গল্পের একদম প্রথমেই দেখেছিলাম।